Capital FM 94.8. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই বিশেষ ঈদ আয়োজন টক অফ দ্য ক্যাপিটাল, যেখানে আমরা এই সময় টক অফ দ্য ক্যাপিটাল অর্থাৎ টক অফ দ্য নেশন যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যেহেতু ঈদ চলছে, ঈদ নিয়ে তাদের ব্যস্ততা, ঈদের কাজ এবং ঈদ নিয়ে তাদের ভাবনা সম্পর্কে তো জানতেই হয়। এরকম অনেক পছন্দের শিল্পীদের নিয়ে আমরা হাজির হচ্ছি এক একটি পর্বে। আজকে কে আসছে তাকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে। তিনি একজন এই সময়কার বেশ জনপ্রিয় অভিনয় শিল্পী, হি ইজ আ হিরো। এবং এখন যেই শব্দটি আমি ব্যবহার করব বা যে বিশেষণটি দিব সেটি আমি জানি না আপনারা কে কীভাবে নেবেন, বাট আই উড ইউজ দ্য ওয়ার্ড হার্ট থ্রব। ইয়েস, আমি ডাকছি শরীফুল রাজকে। TDC, talk of the couple, where the stars take the stage tonight. TDC, talk of the couple, feel the buzz, feel the spotlight. Everyone's talking, everyone's watching, right here in the light. TDC, feels the couple, talk of the capital. হ্যালো হ্যালো, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। প্লিজ বসুন। রাজ, আপনার সঙ্গে আমার সবসময় বিভিন্ন অনুষ্ঠানে টুকটাক দেখা হয়। দেখা যায় যে হ্যাঁ, আসতে যেতে হয়তো আমি আপনাকে একটু হাই হ্যালো বাই বলা হচ্ছে আমাদের, কিন্তু কখনো আমাদের আলাপ হয়নি। সো আজকে আমি খুবই খুশি যে আজকে সুযোগ হচ্ছে আপনার সঙ্গে সরাসরি কথা বলবার, এবং আজকে আমি আপনার সম্পর্কে একটু ভালো মতো জানবো এবং দর্শকদেরও জানানোর চেষ্টা করব। আমি যখন আপনাকে দর্শকদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আমি একটা বিশেষণ ব্যবহার করেছি, হার্ট থ্রব। ওকে, এটার কারণ কি জানেন? না আমি জানি না। কারণ হচ্ছে যেহেতু আমি মিডিয়াতে কাজ করছি, তো আমার যারা ফ্রেন্ডরা আছে যারা মিডিয়ার নয়, হ্যাঁ, তারা হয় না যে আচ্ছা সে কেমন, ও কেমন, হ্যাঁ, বা ওকে ভালো লাগে, এই টাইপের প্রশ্নগুলো আমাকে করতেই পারে বা জানতে পারে আর কি, যে আচ্ছা সে কীরকম বলো তো। আপনার সঙ্গে তো আমার সেভাবে পরিচয় নেই। আমাকে বিশ্বাস করেন, আমার মানে দুটো ফ্রেন্ডের কথা আমার জাস্ট মনে পড়ছে, একজন বাইরে থাকে এবং একজন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওকে, সেও এখন বাইরে থাকে। তারা দুজনই আমাকে বলেছে যে দোস্ত, শরীফুল রাজকে চিনিস তুই পার্সোনালি? আমি বলছি যে না, আমি তো সেভাবে পরিচয় নেই। সে কেমন? মানে আমার তো তাকে খুব ভালো লাগছে। সো ওই জায়গা থেকে বলছি লাইক ইউ আর হার্ট থ্রব ফর দেম। সো আই এম শিওর যে ওরা দুজন তো আমার সামনে দেখা, এরকম নিশ্চয়ই হাজারো নারীর হার্ট থ্রব। আপনি কি সেটা টের পান? না, ওরকম করে টের পাই না। বাট হ্যাঁ, এটা বুঝি যে আসলে যারা আমার কাজ পছন্দ করেন বা সিনেমা দেখেন, হ্যাঁ, ওদের কাছ থেকে এক ধরনের আমি ওরা আমার জন্য অনেক ইন্সপায়ারিং, কারণ ওরা আমার কাজ দেখে পছন্দ করে, ভালো লাগে। হ্যাঁ, এতটুকু টের পাই, এটা বুঝি। হ্যাঁ, এটা বুঝি। আচ্ছা, যা খুব খুব বিনয়ভাবে উনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। যেহেতু বললাম যে আমি আপনাকে চিনতে চাই, জানতে চাই এবং দর্শকদেরও জানাতে চাই, আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে হু ইজ শরীফুল রাজ, যেটা আপনার কাছে মনে হয় যে দর্শকরা জানে না এবং আপনি চান যে দর্শকরা জানুক? প্রথমত হচ্ছে আসলে যে ডেজিগনেশনের কারণে আজকে আসলে আমি চেয়ারে বসা, আমার প্রফেশন, আমি অ্যাক্টিং করতে পছন্দ করি অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেতা। এটা হচ্ছে আমার প্রফেশনালি আসলে আইডেন্টিফাই করার জন্য এতটুকু এনাফ। বাট হ্যাঁ, এর বাইরে আমি ডেফিনেটলি একজন মানুষ, ওইটাও মানুষ জানে যে এছাড়া আর কি, এছাড়া তো আর কিছু করিও না আমি। মনে হয় না যে কখনো যে আমার এই পার্টটা যদি আমার দর্শকরা জানতো বা আমার বলবার সুযোগ হতো, তাহলে খুব ভালো হতো। আমি অনেক ট্রাভেল করি বা ট্রেকিং করি অনেক, লাইক সেটা অহরহ আবার যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে জানানো, সেটা কখনো হয় না। আচ্ছা, সো আমি এমনিতে খুব সোলো ট্রাভেল করি, দেন হচ্ছে অনেক জায়গায় ট্রেকিং করতে চলে যাই 7-8 দিনের জন্য। দারুণ। হ্যাঁ, আমি এরকম বেশ অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, একদমই। কি আপনাকে কি রকম ভালো লাগা দেয় বা কি ফিল করায় সেই নরমালি ট্রেকিং করতে গেলে তো 7-8 ঘন্টা বা 10 ঘন্টা ডিপেন্ড করে ডেস্টিনেশনের উপরে যে আমি কতক্ষণ হাঁটবো। সো এরকম হয় যে আমি ট্রেক করতে গেলে দেখে হাঁটছি 7-8-10 ঘন্টা ধরে, ডেস্টিনেশন পৌঁছতে পারি নাই। এমন হয় যে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যে এই জায়গায় থাকছি ওই থেকে মুভ করতে পারছি না, ওখানেই থেকে যাওয়া হয়।
দেন পরের দিন আবার স্টার্ট করি আর কি। সো হ্যাঁ এরকম এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু খুব সহজ না, আমি যতদূর জানি, না, আমি কখনো very করিনি, difficult, ভেরি like ডিফিকাল্ট। আই এম শিওর এগুলো আপনার অভিনয়ে সেই শিল্প সত্তাকে অনেক বেশি হেল্প করে। হ্যাঁ করে, হ্যাঁ। কারণ আমি নিজেও আসলে কারণ আপনি নিজেও এখানে কাজ করেন। জি। So আমি মনে হয় আমি এখানে একটা সিনেমা কাজ করার পরে বা কোনো কাজের সাথে ইনভলভমেন্ট হওয়ার পরে যখন কাজটা শেষ হয় তখন আসলে মেন্টালি রিলিফটাও দরকার হয় পড়ে আসলে। সো হ্যাঁ, তো যেহেতু আমি অনেক ট্রাভেল করি, সো এটা আমার জন্য খুবই একটা মোক্ষম বিষয় আর কি, যে না কাজে আফটার কাজ গো ফর ট্রাভেল, লাইক ঠিক আছে, তো ওইটা আমাদের কাটাকাটি হয় আর কি। দারুণ দারুণ, এরকম কিছু একটা থাকা দরকার যেটা আপনাকে রিলিফ দিবে মেন্টালি। আর নেচারের কাছাকাছি থাকা, Nature মাটির কাছাকাছি থাকা, এটা কিন্তু এমনিতেও খুব ভালো লাগের বিষয়। আর সোলকেও অনেক বেশি, সেটা কি বলবো, একটা সোল আরাম দেয়। ফিড হয় Soul প্রপারলি। feed হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনি মডেলিং করতেন, সামহাও এটা আমার অজ্ঞতা, আমার জানা ছিল না। আমি আপনাকে অভিনয় শিল্পী হিসেবেই সবসময় জেনে এসেছি। আপনাকে আমি প্রথম আইসক্রিম সিনেমাতে হ্যাঁ। দেখেছিলাম, যে ওটা আমার প্রথম সিনেমা। ওটা আপনার প্রথম সিনেমা। আমি যখন আপনাদের একটা প্রিমিয়ারের মতো হয়েছিল সিনেপ্লেক্সে, তখন গিয়েছিলাম। সো ওখান থেকে আমি আসলে আপনাকে চিনি একজন অভিনয় শিল্পী হিসেবে। আমার জানা ছিল না আপনি আগে মডেলিং করতেন, র্যাম্প মডেল ছিলেন, এবং অনেক বড় বড় যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির যে সকল নামগুলো রয়েছে তাদের সাথে আপনি অনেক কাজ করেছেন। একটু যদি ছোট্ট করে সেই সময়ের কথা আমাকে জানান, যে কেমন ছিল আপনার সেই সময়ের জার্নিটা? না, এটা অনেক ভালো জার্নি, কারণ আমার এই এখনো কাজ করার পিছনে আমার এই মডেলিং এর ক্যারিয়ারের ওই কাজগুলো আমাকে আসলে উৎসাহিত করছে। লাইক অ্যাক্টিং করার পিছনে ডিসিপ্লিন থাকা, খুবই ওয়েল অর্গানাইজ থাকা, মানে এই মেকানিজমগুলো বেসিক্যালি আমি ওখান থেকে শিখি। দীর্ঘ অনেকদিন 7-8 বছরের একটা জার্নি ছিল আমার। অ্যান্ড আমি মনে হয় যে আমি লাকি, লাইক ব্যাক দেন আমি খুব ইন্ডাস্ট্রির ফাইনেস্ট মানুষদের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা ছিল। সো হ্যাঁ, তো ওইভাবে আর কি যাত্রা শুরু। আপনি কি মডেলিং করতে, মডেল হতে চেয়েছিলেন নাকি জাস্ট হ্যাপেন বাই চান্স? না, অনেক, এটা তো লং স্টোরি। লাইক কিছু কাজ পাচ্ছিলাম না, তো মনে হলো যে না একটা কিছু করা দরকার, মানে সার্ভাইভ করবো কিভাবে তাহলে। আচ্ছা। সো দেন হ্যাঁ, মডেলিং করতে গিয়ে দেন আমার ওই ভালো লাগাটা কাজ করে, লাইক মানে রানওয়েতে হাঁটা অ্যান্ড ফটোশুটস অল সবকিছু। আর মডেলিং এ তো সবকিছু অর্গানাইজ করা থাকে, মানে ডিজাইনারদের কাপড় পরা, এটা করা সেটা করা, তো খুবই অর্গানাইজ জিনিসটা পরে আমার ভালো লেগেছে। দেন আমি কন্টিনিউ করি অনেক বছর। মানে আমার জন্য কেন সারপ্রাইজ যে আপনি আগে মডেলিং করতেন। অনেকেই মডেল থেকে অভিনয় শিল্পে এসেছে এবং বেশ ভালো করছে, তারপরও আপনি এত ভালো একজন অভিনয় শিল্পী, আপনার প্রত্যেকটা কাজ, যতগুলো কাজ আমি দেখেছি, দর্শকরা দেখেছে, ভেরি ভার্সেটাইল, and you don't look like শরীফুল রাজ, you look like ওটা তো আমি somehow I don't আচ্ছা, know, মানে আমার কাছে মনে হয় যে আপনি ক্যারেক্টারটা জীবন্ত হয়ে যায় আপনার, আপনি এতটা এখন কতখানি মানে খুবই মনে হয় যে ডেপথে আপনি ঢুকে যান। এটার ক্যারিশমা মনে হয় আমার, এটা তো খুবই ক্যারিশমেটিক জব। তো আমার মনে হয় যে এটার ক্রেডিটটা যারা রাইটার এন্ড ডিরেক্টর, আমার এটার ক্রেডিটটা ওদের, মানে ওরা আসলে আমাকে যেভাবে চায় বা ওটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আসলে করি। সো হ্যাঁ, অল ক্রেডিট গোস টু देम। তো আপনি এত ভালো অভিনয় করেন, আমার কাছে মনে হচ্ছে যদি আমাকে কেউ বলতো যে আপনি থিয়েটার করতেন তাহলে আমার জন্য জিনিসটা বিশ্বাসযোগ্য হতো। মানে হঠাৎ করে যখন আমি শুনেছি মডেলিং, আমার মনে হচ্ছে ওয়াও, মানে একজন মডেলিং থেকে এসে এত দারুণ দুর্দান্ত অভিনয় করছে, সেটা ইনক্রেডিবল। তো এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, দারুণ, আপনাকে আমি হ্যাটস অফ জানাই। সো আপনি নিজেও কিন্তু একজন ভালো অভিনেত্রী, আমি আপনার সিনেমা দেখেছি হলে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আইসক্রিমের যাত্রাটা তাহলে মডেলিং এর সময় কি আপনার ইচ্ছে ছিল আপনি অভিনয় করতে? একটু ইচ্ছে ছিল, কারণ অ্যাক্টিং করব এরকম একটা প্ল্যান ছিল। তো যেহেতু আসলে প্রপার ওরকম কোনো কিছু পাচ্ছিলাম না, হ্যাঁ, বাই দিস টাইম আমাকে আমার এক বড় আপু আছেন, টুম্পা আপু, বুলবুল টুম্পা, জি জি, উনি আমার মেন্টর ইনফ্যাক্ট। হ্যাঁ উনি খুবই দারুণ। সো উনি একদিন আমাকে ফোন দিয়ে বলে একটা জায়গায় অডিশন দিতে যাও, অডিশন দিলে ওনারা ইনফ্যাক্ট কি কাজ সেটাও জানতেন না উনি। সো আমি ওনার কথায় যাই, গিয়ে দেন আই ম্যাট উইথ রাদন রনি, ওনাকেও দেখলাম। ওনার কাজের সাথে আমার সম্পৃক্ততা ছিল কলেজ লাইফ থেকে, কারণ ওনাদের অনেক ভালো ভালো প্রোডাকশন তখন আমরা ইউটিউবে দেখতাম বা ডাউনলোড করে দেখতাম। সো ওভাবে আমি ওনাকে চিনি। তো যাওয়ার পরে দেন অডিশন দিলাম, দেন উনি বললো যে আমি একটা সিনেমা করছি, তোমাকে এই ক্যারেক্টার ভাবছি, আমার মনে হয় তোমার করা উচিত। আমি বলছি অফকোর্স আমার করা উচিত, আমি তো এটাই চাচ্ছিলাম। আচ্ছা, দারুণ, সো ওভাবে স্টার্ট হয়, এভাবেই শুরু হলো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এরপর তো আপনি অনেকগুলো সিনেমা করে ফেললেন, ওয়েব ফিল্ম করেছেন অনেকগুলো, তাই না? কয়টা হবে? অ্যারাউন্ড 9 to 10 সিনেমা। 9 to 10 সিনেমা। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি, আমি যেটা একটু আগেই বললাম যে বেশ আলাদা, ইউ বিকাম দ্য ক্যারেক্টার। অ্যান্ড মানে কিভাবে হলো আপনি, মানে জাস্ট
আপনি আই কি ডোন্ট এটা নো, কোনো- আই জাস্ট মানে আমি আমার এই কাজটা ভীষণ পছন্দ করি আমি। হ্যাঁ। সো আমি সবসময় চাই যে হ্যাঁ আমার মতো করে আমি একটা কাজ করব, বাট হ্যাঁ প্রিপারেশনের জায়গাগুলোতে আমাকে যেভাবে আসলে ধরিয়ে দেওয়া হয় যে না আমি এরকম চাই ওরকম চাই, তখন আসলে আমার মধ্যেও এক ধরনের চিন্তা ভাবনা কাজ করে যে না একটা তো ঠিক আছে রাইটার ডিরেক্টর ওনারা হ্যাঁ। এরকম চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আসলে এর বাইরে গিয়ে ওনাদেরকে আমি ইমপ্রেস করবো কিভাবে, বা আসলে আমি যেটা করছি সেটা জাস্টিফিকেশন হচ্ছে কিনা। রাইট, তো যেহেতু সারাক্ষণ আমি ভাবি ওই জায়গা থেকে হয়তো বা ভাবনাটা হ্যাঁ মানে হয়তো ভালো একটা কাজের সাথে আমার সম্পৃক্ত হয় আর কি। প্রিপারেশন Yeah. থাকে আর কি। মানে কিন্তু কেন যেন আমার দেখে মনে হয় যে আপনি এটা খুবই স্পন্টিনিয়াসলি করেন প্রবাবলি। একটা হয় যে অনেকে অনেক প্রিপারেশন নিয়ে সেটে আসে, আর আরেকটা হয় যে অনেকে স্পন্টিনিয়াসলি না, এটার আরেকটা Set এ কারণ করে আছে ফেলে। এটা আমার মনে হয়। So, হ্যাঁ। কাজ করতে করতে এটা আমি যাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার, ওরা আসলে খুব বিখ্যাত মানুষ আমাদের এই অঞ্চলের বা আমাদের বাংলাদেশের ভালো ভালো ফিল্ম মেকার। আমি যদি তাদের নাম বলি, মেজবার রহমান সুমন, জি গিয়াসউদ্দিন সেলিম, রেদওয়ান রনি, তানির রহমান অংশু, তারপর রায়ান রাফি, সো আরো অনেকে আছেন মানে। হ্যাঁ। So, আমি বললাম যে এই ওদের সাথে কাজ করারও কিন্তু একটা ভালো অভিজ্ঞতা হয়, যে ওদের কাজটা কিন্তু এক একজনের কাজ এক এক রকম হয়। রাইট, তো যখন আসলে ওদের বিভিন্ন ধরনের স্ক্রিপ্টে আমি কাজ করা শুরু করলাম, তখন কিন্তু আমার অভিজ্ঞতাটাও বাড়ছে, কারণ অনেক আর্টিস্ট দেখছি, অনেক ধরনের কাজ করছি আমি। তো সব মিলিয়ে আমার কাছে পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যাডভেঞ্চারাস, লাইক হচ্ছে ওয়াও। তো আমি নিজেও এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ। যে আমি তখন ওই জায়গা থেকে হয়তো বা ভালো কিছু বেরিয়ে আসে আর কি। অনেকগুলো কাজ আপনি করেছেন। আপনি নডরাই করেছিলেন, সেখানে চিটংয়ের ভাষায় পুরো আয়ত্ত করেছেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার গ্রো আপ হচ্ছে ব্রাউনবাড়িয়াতে, বাট স্কুল কলেজ দেন হচ্ছে আব্বু যেহেতু গভর্নমেন্ট জব করতেন সিলেটে, হ্যাঁ। আমার স্কুল কলেজে। কতটা সময় লেগেছিল সেই চট্টগ্রামের ভাষা? অনেক কঠিন মানে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে আরবি শিখছি, যখন নতুন আরবি শিখা এরকম আর কি। তাই না? তো নতুন- বাট কোয়াইট টাফ ছিল, বাট হ্যাঁ আমাদের অ্যাপয়েন্ট করার লোক ছিল যে আসলে আমাদেরকে হেল্প করছেন। হ্যাঁ, সো ওই কারণে আর একটু কতদিন সুবিধা হয়েছে লেগেছে? আমাদের। অ্যারাউন্ড 2 months or 3 months Two মেবি। months লেগেছে। হ্যাঁ খুবই কঠিন, মানে ইট ওয়াজ রিয়েলি টাফ। এখন চাইলে বলতে পারবেন এই ভাষায় কথা? এখন তো ওভাবে তো না, মানে ওই সময় তো স্ক্রিপ্টেড ছিল, সো এটাকে হ্যাঁ। আমার আসলে এটা কি বলা হয়, ঠুটস্থ করা, মুখস্থ করা, ওই মুখস্থ ঢংটা বিদ্যা। করা। আচ্ছা, তো ওইটা দেখলাম যে না খুবই মোটামুটি ছোটবেলার মতো আরবি শেখার মতো হয়ে গেল আর কি, যে না না, বাট খুবই সুন্দর। আপনি হ্যাঁ। আর সোনারা খুবই দারুণ ছিলেন ওই সিনেমায়, এবং এত সুন্দর করে, আমি নিজে চিটংয়ের, তো যদি আমার ভাষাটা আমার আয়ত্ত খুব আমরা একটা ট্রাই ভালো করেছি, নেই। বাট আমাদের একটা হ্যাঁ। প্ল্যান ছিল যে আমরা ফুল একদম মানে একদমই চিটাগাংয়ের ভাষায় কথা বলবো না, যে না চিটাগাংয়ের ভাষাটা যাতে বোঝা যায়। আমরা বাংলাদেশিরা মানে হ্যাঁ বাঙালিরা হ্যাঁ যখন মানে বলে, আমার মনে আমরা হয় এক্স্যাক্টলি যেহেতু আপনার চিটাগাংয়ের, হ্যাঁ, চিটাগাংয়ের অনেকের কথা আমি বুঝি না কি বলছে। মানে অন্য like- ডায়ালেক্টের মানুষ যাতে হ্যাঁ বুঝতে এক্স্যাক্টলি। সো পারে। আমাদের ভাষাটা একটা আমরা যে এমন জায়গায় নিয়ে গেছি যে না খুবই সবাই লাইক যাতে বুঝতে আন্ডারস্ট্যান্ডেবল লাগে, মানে এই আর কি। তো আপনার সিনেমার লিস্ট, আসলে আপনার কাজের লিস্ট এত বড়, আজকের এই অনুষ্ঠানে আসলে আমি অ্যাজ এ দর্শক আমার অনেক জিজ্ঞাসা আছে প্রত্যেকটা কাজ যদি আমি ধরে ধরে বলি, বাট যেহেতু আমাদের সময় স্বল্পতার একটা ব্যাপার আছে, আমরা লেটেস্ট কাজ নিয়ে কথা বলবো। বনলতা এক্সপ্রেস, একটু বলেন পুরো পুরো জার্নিটা কিভাবে পুরো শুরু জার্নিটা হলো? বা আমি তো ডিরেক্টরের নাম আগে বলছি, হ্যাঁ। থ্যাঙ্কস টু হিম, যে উনি আমাকে নিয়ে ভাবছেন যে এরকম একটা প্ল্যান করা যায়, মানে আমি নিজেও ভাবি না যে আমি এরকম একটা কাজের সাথে ইনভলভ হবে আমার। এবং আপনাকে অনেক ডিফারেন্ট লেগেছে। আপনাকে আচ্ছা। অন্যান্য আপনার যত ক্যারেক্টার ছিল সেখান থেকে এই ক্যারেক্টারটা আপনার মনে হচ্ছে না বেশ বেশ একদম গোছানো, একদম আপনার ক্লিন শেভেন ছিলেন মনে হয়। হ্যাঁ একদমই। একদম তো it's So, very উনি different. আমাকে এক দেখেই বলছে যে না হ্যাঁ। আমি আই ডোন্ট নিড লাইক রাফ টাফ কোনো জিনিস, Rough tough না। আমি একদমই সিম্পল একটা ছেলে চাই। হ্যাঁ। ওকে সিম্পল ছেলে, ঠিক আছে আমি এটা হচ্ছি ফাইন। বাট আমি যখন সিনেমাটা শুরু করি, আমি অনেক বড় ফ্যান হুমায়ুন আহমেদ স্যারের। মানে ইনফ্যাক্ট আমি যখন আসলে ছোট বই পড়া বা বই পড়ার প্র্যাকটিসটা শুরু হয় বেসিক্যালি ওনার বই থেকে, এরপরে অন্যান্য বই টই পড়া হয়েছে আমার। তো ওই জায়গা থেকে এটা তো একটা লোভনীয় প্রস্তাব যে হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে সিনেমা, ওনার গল্প থেকে সিনেমা হচ্ছে, মানে এটাতে এটা সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। তো হ্যাঁ, তো অনেকগুলো ফ্যাক্টর ছিল এটা করার। এক তো তানিম নূর নিজে, দেন হুমায়ুন আহমেদ স্যারের নিজের গল্প, এবং এত আইকনিক ক্যারেক্টারগুলো ওই জায়গায়। আমি যেহেতু আপনিও পড়ছেন বইটা কিছুক্ষণ, সো সবগুলো ক্যারেক্টার আইকনিক। আমার মনে হচ্ছে যে না মানে লাইক এই লোভনীয় প্রস্তাব আমি আসলে ফেরাতে চাই না, না আমার এটা করা উচিত। ওই জায়গা থেকে করা, অ্যান্ড বিউটিফুল কাস্টিং। আমার মনে হয় যে এত বিউটিফুল কাস্টিং, শুটিংয়ে আমরা প্রায় অলমোস্ট আমার মনে পিকনিক করতে করতে শুটিং হয়েছে আমাদের। উই এনজয়েড, অ্যান্ড এখন পর্যন্ত ট্রেলার টিজার একটা গান রিলিজ হলো, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আর আমি তো আসলে খুব এক্সাইটেড যে আসলে সিনেমা থিয়েটারে আসলে হোলসাম এক্সপিরিয়েন্সটা মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে আর কি, এটা দেখার জন্য বসে আছি। ডেফিনেটলি Yeah. ভালো করবে। তানিম নূরের ফার্স্ট সিনেমা, যেটা গত বছর ঈদে কোরবানি ঈদে রিলিজ হ্যাঁ, পেয়েছিল, হ্যাঁ। উৎসব, এত সুন্দর ছিল। দর্শক হিসেবে আমাদের এক্সপেকটেশন আসলে অনেক বেশি বেড়ে গেছে, এবং আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যখন বনলতা এক্সপ্রেসের
অ্যানাউন্সমেন্টটা এসেছিল, তারপর কাস্ট আমরা দেখলাম। সো উই আর ভেরি ভেরি এক্সাইটেড। আমিও নিজেও। এবং আমার এটা খুব ভালো লাগছে যে আপনাদের যতজনের সঙ্গে আমার দেখা হয়েছে, যারা যারা এই কাস্টের সঙ্গে, আমার রিসেন্টলি বাঁধনের সঙ্গেও দেখা হয়েছে, তো প্রত্যেকে মানে এত পজিটিভ সিনেমাটার ব্যাপারে। এটার একটা কারণ আছে, এটা হচ্ছে সবাই যখন কোনো ভালো কাজ করে, এটা কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে আমি একটা ভালো কাজ করে আসছি, ভালো একটা টিম ছিল, ভালো কো-অ্যাক্টর ছিল, ভালো কলিগ ছিল, মানে সবজন ভালো একসাথে হয়, তখন আসলে মানুষের এক্সাইটমেন্টটা ডিফারেন্ট হতো। কি এই সিনেমাতে সবাই ভালো, মানে লাইক অ্যাক্টর মোশাররফ ভাই, চঞ্চল চৌধুরী, বাদন আপু, মম আপু, শ্যামল ভাই, সাবিলা নূর, আমি, আরো আমাদের শামীম আপা আছেন, লাইক আরো হিউজ কাস্টিং, সবাই এত ব্রিলিয়ান্ট কাজ করছে, মানে আমরা আরেকজনের সিন দেখেও খুব মানে লাইক এনজয় করছিলাম যে ওয়াও। সো আমার মনে হয় যে ইনশাল্লাহ সিনেমা হলে মানুষ দেখলে পুরো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা আসলে পাবে। আর আমি ফেসবুকে খেয়াল করেছি যে বিভিন্ন তো এখন অনেক রকম সিনেমার বিভিন্ন রকম গ্রুপ পেজ থাকে না, যারা সিনেমা নিয়ে অনেক গল্প করে, কথা বলে। তো এরকম একটা পোস্ট কেউ একজন দিয়েছে যে এবারে ঈদে কোন সিনেমা নিয়ে সবাই বেশ এক্সাইটেড। তো বনলতা এক্সপ্রেসের নাম, অনেকগুলো সিনেমার নামই সবাই বিভিন্ন সিনেমা নিয়ে এক্সাইটেড, বাট বনলতা এক্সপ্রেস নিয়ে অনেকে অনেক এক্সাইটেড। এবং অফকোর্স অ্যাজ আ দর্শক তো আমাদের একটা এক্সপেকটেশন আছে, অলরেডি আমরা মুখিয়ে আছি যে আমরা হলে সিনেমাটা দেখতে যাব। তারপর আপনি অ্যাজ অ্যান আর্টিস্ট কোন বিষয়টা বলবেন যার জন্য আপনি চান যে দর্শকরা যাতে এই সিনেমাটা দেখা থেকে বঞ্চিত না? আমি তো 90s কিড, সো ওই জায়গা থেকে এই সিনেমাতে তানিম ভাই তো খুব মিউজিক্যাল, আমার মনে উৎসবও আপনি দেখছেন যে হচ্ছে খুব মিউজিক্যাল ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে খুবই নস্টালজিক মিউজিক্যাল ট্রিটমেন্ট। তখন লেভেল 5 এর একটা গান ছিল, এক্স্যাক্টলি। দেন এই সিনেমাতে ইন্টারেস্টিংলি আমার মনে হয় যে এই সিনেমাটা কেন দেখবে মানুষ, একদমই ইনফ্যাক্ট আমার ডিরেক্টরদের বা ওদের প্ল্যান ছিল 100% খাঁটি বাংলা সিনেমা, এরকম একটা ট্যাগলাইনও দিছে ওরা। তো এটার কারণ হচ্ছে ভালো সিনেমা আসলে আমরা বাছাই করবো কিভাবে যে কোনটা ভালো সিনেমা, কারণ সব তো আমাদেরই সিনেমা, মানে আমি নিজেও বাকি সিনেমাগুলো দেখবো। তো এই সিনেমাটা স্পেশাল হয়ে থাকবে বিকজ অফ এটার ফুল প্রসেসের জন্য আমার মনে হয়। লাইক আমি স্পেশালি তানিম ভাই এবং তার প্রোডাকশনকে বলবো যে এরকম কোথাও অ্যাক্টিং করতে গেলে অনেক ধরনের ইস্যুস ক্রিয়েট হয় বা অনেক কিছু হয়, বাট আমরা পুরো শুটিংটা করলাম, টের পেলাম না কোথাও একদিনও। ইনফ্যাক্ট আমি একটা জায়গায় যেদিন সাবিলার শুটিং শেষ, সাবিলা ইমোশনাল হয়ে যাচ্ছে, আরেকজনের শুটিং শেষ ও ইমোশনাল হয়ে যাচ্ছে, সবাই এত কানেক্টেড সিনেমাটাতে। সো হোপফুলি মানুষ এটা এনজয় করবে। কেন আপনার মনে হয় যে এই বিষয়টা আপনাদের মধ্যে ঘটেছে যে এই যে ইমোশনাল হয়ে যাচ্ছে সিনেমা? কারণ উনি এনভায়রনমেন্ট এভাবে ক্রিয়েট করছে যে আসলে শুটিং সেটে ঢোকার পর পিন ড্রপ সাইলেন্ট, শুধু অ্যাক্টররা কথা বলছে শোনা যাচ্ছে, ডিরেক্টর শুধু অ্যাকশন কাট বলছে, এবং পুরো এফডিসি 2 নম্বর সেটে তো আমরা শুটিং করি, আমাদের 2টা ট্রেন বানানো হয়েছে ওই জায়গায়, হুইচ ইজ অলমোস্ট রিয়েল। মানে আমরা যখন ওটাতে শুটিং করতাম, বাসা যাওয়ার পর আবার সেই মোশন সিক হতো যে লাইক আমি ধুলতেছি এরকম করে, সো অলমোস্ট রিয়েল। আমার মনে হয় যে আমাদের দেশে যদি কোনো মানে ফিল্ম সিটি থাকতো, আমি রিকোয়েস্ট করতাম যে প্লিজ এই 2টা জিনিস আপনারা রেখে দেন। সো এটা খুব একটা দারুণ একটা জিনিস করছেন। সো মানে সবকিছু মিলিয়ে আমি অনেক আশাবাদী বনলতা এক্সপ্রেস নিয়ে। অল দ্য ভেরি বেস্ট। আই এম শিওর যে বনলতা এক্সপ্রেস অনেক বেশি ভালো করবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনার সঙ্গে আরো অনেক বেশি গল্প হবে, তবে আমার কেন জানি হচ্ছে আপনার সঙ্গে এই মুহূর্তে একটু অন্য ধাঁচে আমরা চলে যাই, আপনার সঙ্গে একটা গেম খেলা যাক। ও রিয়েলি? প্লিজ চলুন তাহলে শুরু করি। হ্যাঁ শিওর। তো স্ক্রিনে আপনার জন্য একটা ছবি আসবে, ওকে, আপনি দেখতে পাবেন। ওকে, এটা দেখে আপনার গেস করতে হবে এই যে কোয়েশ্চেন মার্কে কি নাম বসবে। আমি আপনাকে বলি, আপনাকে যতগুলো প্রশ্ন এই মুহূর্তে আমি করব প্রত্যেকটাই এক একটি সিনেমার নাম। বাহ, মানে এটার মাঝখানে একটা সিনেমার নাম লুকিয়ে আছে এরকম কিছু? রাইট, একটা প্রত্যেকটাই বাংলা সিনেমা কিন্তু। আচ্ছা ওকে, হ্যাঁ খুব ডিফিকাল্ট এভাবে দেখে তো সিনেমার নাম। হ্যাঁ হতে পারে। আমি কি ক্লু পেতে পারি কোনো কিছু? অফ কোর্স পেতে পারেন। ওকে ঠিক আছে, আপনার জন্য প্রথম ক্লু হচ্ছে 1977 সালে নির্মিত, অর্থাৎ বেশ পুরনো একটি ক্লাসিক বাংলা সিনেমা। এটা তো হচ্ছে রোডের হচ্ছে একটা ল্যাম্প পোস্ট বা কিছু একটা। এটা হচ্ছে রোড আপনার ব্লক সিগন্যাল করে যেটা যে এখানেই শেষ, দেন দৌড় শেষ। হ্যাঁ, এরকম ব্লকেজ দেওয়া হয় যে একটু পর্যন্তই আপনার যায়, মানে আপনি আসতে পারবেন শেষটা। আমি শব্দটা বলছি না, বাট ক্লু দিলাম প্রথমটা। খুব ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা ক্লু চান? আচ্ছা হ্যাঁ, আরেকটা চাই। ওকে, পরের ক্লু
ওকে, এই সিনেমার অভিনেতা হচ্ছেন বুলবুল বুলবুল আহমেদ। আহমেদ। আচ্ছা, এটা কি ওই আচ্ছা। সিনেমাটা উনি যে অনেক স্ট্রাগল করছে একটা মেয়েকে নিয়ে, এরকম পাহাড়ে চলে গেছে জঙ্গলে, ওরা আইসোলেটেড একটা দ্বীপে চলে যায়, দেন ওখানে Right. ওদের একটা স্ট্রাগলিং এন্ড দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা, বাট মনে হয়, আমার হ্যাঁ। নামটা এক্স্যাক্টলি। আর কোনো ক্লু আছে? আর তো ক্লু নাই। আরেকটা আমার শেষ মনে ক্লু আছে, আচ্ছা শেষ ওকে। ক্লু আছে, বাট আমার মনে হয় আপনি আপনি সিনেমাটা ধরতে পেরেছেন, কিন্তু নামটা আপনার মাথায় আসছে না। তারপর আপনাকে ক্লু দিচ্ছি। সীমানা পেরিয়ে। ইয়েস, এখন কি পারলেন? না না, ব্রেন রিকল করতে পারছিলাম মাথায় চলে আসলো। জাস্ট মাথায় আসছে মাত্র। দারুণ, ইয়েস, অভিনেত্রী জয়শ্রী কবির, ইয়েস। সীমানা Oh God. পেরিয়ে। দারুণ দারুণ, গ্রেট গ্রেট। ফুল মার্কস টু দ্যাট। আমি আসলে আশা করিনি আপনি যেভাবে, হয়তো আমার মনে হচ্ছে যে নামটা আসছে না। আপনি সামনে বেশ কিছু প্রপস দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, আই ক্যান সি এটা দ্যাট। আপনাকে ব্রিফ করা হয়নি। আপনি যদি উত্তর না জানতেন হ্যাঁ। তাহলে আপনাকে যে কোনো একটা প্রপস আমি পড়তে বলতাম। ও গড, আমি যদি এবং সব পারি। পড়তে না। যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ কিন্তু পড়ে থাকতে হতো। ও গড। কিন্তু এখানেই শেষ না, আরো আছে, আচ্ছা। দেখা যাক সেগুলো। আমার ধারণা আপনি পারবেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই। ওকে, পরের সিনেমার ক্লু আমরা দেখি। পরের সিনেমাটার, হ্যাঁ, এর মধ্যেও একটা সিনেমার নাম লুকিয়ে আছে। মুখোমুখোশ। ইয়েস, ইট ওয়াজ ইজি। ওকে, দারুণ, ঠিক হয়েছে আপনার একেবারে সঠিক উত্তর। great. মুখোশ 1956 সালে নির্মিত, পরিচালক আব্দুল জব্বার খান। পরেরটা যাই, হ্যাঁ শিওর। মজা লাগছে না? হ্যাঁ। ওকে, পরেরটা যাই। ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ গেম। Yes. মজা লাগছে। ওকে, এটা কি হতে পারে? এটা তো একটা এটা কিন্তু পারতেই হবে, না পেরে উপায় নাই। হাওয়া। হাওয়া? ক্লু একটা পাবো কি? ক্লু হ্যাঁ। চান? হ্যাঁ, আমি একটা ক্লু চাই। আচ্ছা, দিলাম। দেই একটু ক্লু। হাওয়া। হাওয়া? অফ কোর্স হাওয়া। আপনাকে আরেকটা ক্লু দিই। না, ক্লু লাগবে না, হাওয়া। শিওর? আই এম শিওর। শিওর? হ্যাঁ, আই এম শিওর। যদি ভুল হয়? তাহলে আরেকবার ট্রাই করবো। আমি একটু ক্লু দিতে চাচ্ছি তো। 22 না? হাওয়া। হাওয়া? হাওয়া। ক্লু দিব না? আচ্ছা, আরেকটা ক্লু নেই। আরেকটা ক্লু দেই। হাওয়া হাওয়া। শিওর? আমি তো এখন কনফিউজ হয়ে যাচ্ছি। না, ডেফিনেটলি হাওয়া। ইয়া। You are a good actress. Come on. Am I right? Is it হাওয়া? অ্যাজ আ হোস্ট মনে করিয়ে দিতে চাই, যদি আপনার ভুল হয় Shit. তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা প্রপ করবেন, না হলে আপনার একটা ক্লু এখনো বাকি আছে। আচ্ছা, আরেকটা ক্লু বাকি আছে। হ্যাঁ। আচ্ছা, আমি মিস করতে আরেকটা ক্লু নিতে চাই। Clue দেই। ওকে। আরেকটা ক্লু দিয়ে দেই। ইয়েস, হাওয়া। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হাওয়া। আমি Great. আপনার সাথে মজা করছিলাম। আমি কনফিউজ হয়ে গেছিলাম একটু। অ্যাক্টিং এর ঢালাই করে নিচ্ছিলাম আপনার সাথে। আমার কাছে মনে হলো Oh যে God. ওনার সিনেমা আমি কিভাবে এত সহজে No, ছেড়ে no, it's good. It's a very good game. ইয়েস। Oh, হাওয়া। I love that Okay. poster. দারুণ। আমার খুবই পছন্দের একটা পোস্টার। হ্যাঁ, খুবই দারুণ। এই সিনেমা নিয়ে যদি কোনো কিছু শেয়ার করতে চান এখন, কোনো এটা শেয়ার এরকম, এটা হচ্ছে যে লাস্ট আমি যে সিনেমাটা করলাম, যে কারণে এই সিনেমাটা করতে গিয়ে সবাই এত ইমোশনালি কানেক্টেড, যেটা বলছিলাম আপনাকে একটু আগে। আমরা এই সিনেমাটা এরকমই যে আমার সিন নেই, কিছু নেই, আমি ভোটেই আছি সবার সাথে, দেখছি সবাই কি করছে। তো আমার সিন নেই, চঞ্চল ভাই সিন করতেছে, তুষির সিন তুষি করছে, তখন আমি আবার নেই, মানে এরকম করে তো একসাথে তো সবার সিন হয়নি। হ্যাঁ। তো তখন আসলে বসে বসে সবাইকে অবজার্ভ করা ছাড়া কিছু ছিল না। বাট কারণ হ্যাঁ, আপনাদের সবাই অন্য কোথাও যাওয়ার ছিল না। না আমরা ওখানেই বসে থাকতে বটেই হবে। আমরা হচ্ছে একদমই ডিপসিতে। সো হ্যাঁ, তখন আসলে এই যে নিজের কাজ ছাড়াও যে আসলে বসে বসে বাকিরা সব অ্যাক্টিং করছে এবং বসে বসে দেখছি, এবং যে ব্রেকটাও আসলে সিনেমার সাথেই ইনভলভ ছিলাম। হ্যাঁ, এটা আমার ভীষণ পছন্দের সিনেমা হাওয়া। আমি অনেক ফানও করছি। অ্যান্ড আমি এমন হতো যে আমাদের তো খাবার দাবার মাঝখানে প্রতিদিন খাবার খেতে আমার একই খাবার খেতে ভালো লাগতো না। হ্যাঁ। তো ডিপসিতে আর কি খাবো আমি? তো আমি কি করতাম, আমার যখন সিন থাকতো না, যখন আমার কাজ থাকতো না, আমি তখন মাছ ধরতে বসে যেতাম। তো আমাদের বড় যেটাতে আমাদের শুটিং বোর্ড ছিল, এটার পাশে একটা সার্ভিস বোর্ড ছিল, যেটাতে সারাক্ষণ রান্না বান্না করা যেত, টুকটাক আচ্ছা। চা কফি ডিম ভাজি, টুকটাক সবকিছু অ্যারেঞ্জ ছিল। তো আমি এই যে মাঝে মধ্যে আমার সিন নাই যেদিন, আমি তো সারাদিন অলমোস্ট ওখানে ওদের সাথে ব্যাক করতাম আবার। তা আমি সারাদিনে প্রায় অনেক মাছ ধরে ফেলতাম, সেটা আবার একদম সার্ভিস বোর্ডে দিয়ে নগদে ভেজে সাথে সাথে খেয়ে ফেলতাম। দারুণ, so- ফ্রেশ মাছ খাওয়া হয়ে একদম। যেত। খুবই দারুণ, খুবই দারুণ। ওকে, সো আমরা আবার পরবর্তী গেমে চলে যাই। হ্যাঁ, থ্যাঙ্কস, এগুলো পড়তে হয় না। ওকে, আরো আছে, আরো বাকি আরো আছে? আছে, দেখা যাক। বাট আমার মনে হয় আপনি পারবেন। আই উইল ট্রাই। ওকে, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। তাই? হ্যাঁ দিব তাই। না? না তাই ক্লু দিব না? না।
আচ্ছা এবার আর ছেড়ে দেই তাকে। বনলতা এক্সপ্রেস ইজ দি Yes, রাইট আনসার। great. ইয়েস 2026 সালে নির্মিত। অভিনেতা তো আমাদের সামনেই বসে আছেন, পরিচালক তানিম নূর। দারুণ। আমি বলছিলাম যে দ্য বিউটিফুল কাস্টিং, আমার মনে হয় যে এত সুন্দর কাস্টিং এর একটা সিনেমা মানে এরপর আমি কবে করবো আবার আমি জানি না, বাট হ্যাঁ মানে ওরা আমার ভীষণ পছন্দের, সবাইকে আমি পার্সোনালি চিনি মোটামুটি অনেক আগের থেকে, সো আই এম কানেক্টেড উইথ দ্যাম। ওরা গ্রেট অ্যাক্টর, এবং এই প্রথম দুজনকে দেখে আমার মনে হয় যে মানুষ সিনেমা হলে আসলে অনেক আনন্দ পাবে, কারণ ওদের মতো দুজন অভিনেতা একটা সিনেমায় থাকা মানে আসলে অনেক বড় ব্যাপার। সো থ্যাঙ্কস টু তানিম নূর যে ওনাদের দুজনকে ইউনাইটেড করছেন। অবশ্যই আপনার আবারও কাজ হবে ওনাদের সকলের সঙ্গে, বিকজ আমার কাছে কেন যেন মনে হয় ইউর ভেরি লাকি। আপনি খুবই ভালো ভালো কিছু কাজ করবার সুযোগ পেয়েছেন, অবশ্যই আপনার ট্যালেন্টের কারণে, এবং এত দারুণ দারুণ যে সকল অভিনেতা অভিনয় শিল্পীরা রয়েছেন, আসলে তাদের সান্নিধ্য পাওয়াটা আসলে অনেক একদমই বড়। একদমই একদমই অনেক ওরা বড় ব্যাপার। শুটিং সেটে তো এক একজন, আমি বললাম তো ওনাদের সান্নিধ্য পাওয়া, যেহেতু আমার কাকার সাথে চঞ্চল চৌধুরীর সাথে আমার কোনো কাজ ছিল না, তো আমাদের সাথে ছিল সারাক্ষণ মোশাররফ ভাই, আমরা উনি সারাক্ষণ সবাইকে ফান মাস্ক মানে চঞ্চলের সাথে আপনার কোনো সিন নেই? না ওনারা আলাদা ছিলেন সামহাও, আমার মনে সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে আসলে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো মোশাররফ ভাইকে আমরা সাথে পাইছি সবসময়, সো হি ইজ এ গ্রেট গাই, অ্যান্ড অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে আসলে বলার মতো দুঃসাহস আমার নেই। একদম। আমরা আসলে পুরো শুটিংটাতে খুবই দারুণভাবে এনজয় করেছি। ওকে, পরের সিনেমায় যাচ্ছি। সব কি শরীফুল রাজের সিনেমাই হবে? আমি বুঝতে পারছি না, এত ইজি করে ফেললে কিভাবে হবে, এবার একটু কঠিন করা যাক। আচ্ছা, চাঁদ, আমি একটা ক্লু পেতে পারি? অফ কোর্স ক্লুজ রয়েছে। প্রথম ক্লু, হ্যাঁ 1989 সালে নির্মিত। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর? না। এটা আরেকটা ক্লু নিতে পারি? হ্যাঁ আরেকটা ক্লু আছে, এই ক্লু পেলে আপনি অবশ্যই পারবেন। বেদের মেয়ে জ্যোৎস্না। ইয়েস, ওয়াও, আই থিংক এটাই আমাদের ও শেষ। গড, বেদের মেয়ে জ্যোৎস্না 1989 সালে নির্মিত, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক তোজাম্মেল হক বকুল। সে সময়কার বেশ হ্যাঁ hit উনি একটা ওনার কিন্তু cinema। অনেক প্রচুর, আমি ওনার আরো অনেক ফ্যান্টাসি সিনেমা আছেন, হ্যাঁ, আমার মনে হয় যে মানে অসংখ্য মানে বেশিরভাগ মানে ফ্যান্টাসি সিনেমা উনিই বানিয়েছেন আমাদের দেশে, মোস্ট প্রবাবলি। উনি ছিলেন, কাস্ট ছিলেন। সো উই আর গ্রেট, খুবই কাল্ট ক্লাসিক সিনেমা আমাদের দেশে, ক্লাসিক সিনেমা, অনেক ব্যবসা সহ সিনেমা। অনেক ব্যবসা সহ। আমার আব্বুর অনেক পছন্দের নায়ক ইলিয়াস সময় কাঞ্চন। অনেকেই হচ্ছে হলে যারা মানে এখনো জিজ্ঞেস করেন, রিসেন্টলি উনি মেবি একটু সিক, দেশের বাইরে কোথাও চিকিৎসা নিচ্ছেন, তো আমার আব্বু আমাকে ফোন দিয়ে বললেন, এই জানো ইলিয়াস কাঞ্চন কি হয়েছে? আমি বলছি জি না, কি হয়েছে? তো ওনার তো এরকম তোমার কাছে কোনো খবর আছে? স্টিল উনি ওনার খবর রাখছে যে কি। ঠিক আছে, গুড। অফকোর্স ওনাদের তো একটা ফ্যান ফলোইং রয়েছে, হ্যাঁ, একদম। সেটা সবসময় থাকবে। ওনারা আসলে এই পথটা এতটা সুন্দর আর সহজ করে দিয়ে গেছিল বলে আজকে তোমরা যারা কাজ করছো একদমই সবাই এত সুন্দরভাবে কাজ করা হচ্ছে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। গেম আমি পাস করছি সব কিছু। 5 ইয়েস, দারুণ, শরীফুল রাজ দারুণ করেছে, গুড। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সো এখন আবারও আপনাকে আমরা কিছু প্রশ্ন করব। প্রথমে এতক্ষণ আপনাকে যে প্রশ্নগুলো করেছিলাম, এটা আসলে আমি ব্যক্তি নাবিলা হিসেবে আপনাকে যেভাবে আমি জানতে চেয়েছিলাম বা আমার যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো করছিলাম। এখন কিছু অডিয়েন্সের জিজ্ঞাসা রয়েছে যে তাদের কিছু প্রশ্ন, তারা কিছু জানতে চায়, কিংবা তাদের কিছু বক্তব্য আপনাকে নিয়ে, আপনার কি বলার আছে সে বিষয়ে আপনি সেটা বলবেন। ঠিক আছে? একটু হয়তো কঠিন হতে পারে প্রশ্নগুলো, তারপর আমি করছি। প্রশ্ন হচ্ছে, মানুষ বলে যে আপনি যতটা না সিনেমা নিয়ে খবরের শিরোনাম হন, তার চেয়ে বেশি হন ব্যক্তিগত কারণের জন্য বা ব্যক্তিগত বিভিন্ন ইনসিডেন্টের জন্য। এটা নিয়ে আপনার কি বলার আছে, এরকম কিছু যখন আপনি শোনেন? আমার মনে হয় ব্যক্তিগত ওই ইস্যুগুলো এখন আমার সাথে নেই। সো হ্যাঁ, একটা টাইমে এটা নিয়ে যেহেতু আসলে কথাবার্তা ছিল বা এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সো আসলে আমি কখনোই আসলে আমার খুব পার্সোনাল ব্যাপারে সেটা সবসময় মানে ছোটোবেলা থেকে, মানে যারা আমাকে খুব ছোটো থেকে চিনেন জানেন, ওরা হয়তো অনেক বেশি রিলেটেবল মানে কি এই জিনিসগুলোর প্রতি। এরকম আমি অনেক প্রাইভেট থাকতে পছন্দ করি, আমি আমার পার্সোনাল লাইফটাকে বলছি আর কি, আমি বাসায় কীভাবে আছি, সিনেমা দেখছি, ঘুরতে যাচ্ছি, বই পড়ছি, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছি, আনন্দ করছি, মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই প্রটেক্টিভ মনে হয়। লাইক
ইনফ্যাক্ট আমি যাদের সাথে চলাফেরা করি, উঠা বসা করি, আই রেসপেক্ট দ্যাম। সো ওই জায়গা থেকে আমি যতটুকু পারি যে না, আমার পার্সোনাল লাইফের কোনো কিছু আসলে এটা নিয়ে আসলে গানা বাজনা না হোক, মানুষ পচা কথা না বলুক, এমন কোনো কাজ আসলে আমি করি না বা করি নাই। বাট হ্যাঁ, যেসব জিনিস নিয়ে আসলে কথা আসে, এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, ওই জায়গা থেকে হয়তো বা মানুষ ভেবে নিচ্ছে আর কি যে এরকম কেন আসে। অফকোর্স আমি সিনেমা করি, আমার তো সিনেমা নিয়ে কথা বলা উচিত, আমার পার্সোনাল লাইফের কোনো কিছু নিয়ে আসলে কথা বলা উচিত না। বাট হ্যাঁ, একটা টাইম বাজে গেছে, সো ইটস ওকে, ফাইন, পার্ট অফ লাইফ। বাট এখন ঠিকঠাক। এখন ঠিকঠাক। হ্যাঁ, জি। আপনার আসলে কি বলার আছে এটা নিয়ে মানুষকে, কিংবা যারা আসলে মিডিয়াতে কাজ করতে যায়, মিডিয়ার মানুষের আসলে লাইফটা বেশি ফোকাস, তো যারা কাজ করতে চায় তাদেরকে আপনি আসলে কি বলবেন যে কিভাবে তারা একটু সামলে থাকতে পারে? এটা হচ্ছে প্রথমত আমার যে জব, আমি তো খুব মোটিভেশনাল অ্যাক্টর না, আমি খুবই ডিসিপ্লিন অ্যাক্টর। আমি আমার কাজটা জানি, এই কাজটা করতে আমার ভালো লাগে, আমি এনজয় করি। এটা সার্ভ করতে বলে প্রপারলি আমার ভালো লাগে প্রথমত। সেকেন্ড হচ্ছে যেই টপিকস নিয়ে আসলে মানুষ শুনতে চায়, এটা হয়তো আমার কাজের কারণে, আমি যে কাজ করি, আমার আশেপাশে গ্ল্যামার ওয়ার্ল্ড, মানুষ এটার প্রতি একটু আলাদা অ্যাট্রাক্টেড ফিল করে এবং কথা বলে পার্সোনালি জানতে চায় যে কী হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। তা আমি বলবো যে না, ইটস ওকে, ফাইন, ইট ইজ এনাফ। আমি যে কাজ করছি, সিনেমা করছি, এটা নিয়ে ভাবলে চলবে। অ্যান্ড হ্যাঁ, যারা আমাকে পছন্দ করেন, আমার কাজকে ইন্সপায়ার করেন, ওদেরকে বলবো আমার জন্য দোয়া করতে, দ্যাটস ইট। আচ্ছা, ওকে। আপনার জীবনের এমন কোনো সিদ্ধান্ত আছে কি যেটা সবাই বলেছিল যে এটা ভুল হচ্ছে, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা একেবারেই কারেক্ট? হ্যাঁ, অনেক কিছু হয়তো বা অনেক কিছু অনেকভাবে হতো না যদি ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভাবে প্ল্যান করে অনেক কিছু করতাম। বাট হ্যাঁ, এটা তো ইট ওয়াজ মাই ফেট, মানে যেটা আমার ছিল এরকম হওয়ার, সেটা তো হবেই। সো হ্যাঁ, এরকম কিছু, এর জন্য আমার রিগ্রেট নেই। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে বলেছিল যে আপনি ভুল করছেন, কিন্তু আপনার এখন এসে মনে হয় যে না, আমার সেই সিদ্ধান্তটা ঠিক ছিল। হ্যাঁ, এরকম আছে অনেকবার, মানে অসংখ্যবার এরকম আছে। কোন সেই সিদ্ধান্ত যেটা আপনার মনে হয় আপনার ঠিক হয়েছে, আপনি সেটা তো মানুষের কথা শুনেননি? সেটা খুবই পার্সোনাল থাক সেটা। হ্যাঁ, সো আমার মনে হয় হ্যাঁ, এরকম অনেকবার আসছে। সেটাই হওয়া হ্যাঁ, সো হ্যাঁ, এখন আমার মনে হয় যে না, যে এসব জিনিসগুলো যদি আর একটু গুছিয়ে ঠিকঠাক মেনটেন করা যায়। সবসময় তো পারি না, আমি তো রোবট না, লাইক হচ্ছে আমি অনেক কিছু করে ফেলি, হয়তো বা নিজেও বুঝি নাই এরকম জায়গা থেকে। ব্যাক দেন আমার আসলে অনেক ম্যাচুরিটিও মনে আসে না, এর জন্য অনেক ভুল করে ফেলছি লাইফে, ঠিকঠাক ভাবে করার দরকার ছিল এগুলো। বাট হ্যাঁ, সেগুলোকে ওভারকাম করার জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি। আপনার কি মনে হয়, আপনার কি ম্যাচুরিটি বিষয় ছিল নাকি আবেগটা খুব বেশি? সবকিছু মিলেই আসলে, মানে আসলে তো মানুষ ডে বাই ডে মানুষের চিন্তা ভাবনার আসলে চেঞ্জ হয়, পরিণত হয়। হ্যাঁ, এখন আমি যেভাবে অনেক কিছু ভেবে দেন কাজ করি, বা অনেক কিছুতে আসলে আমি যেভাবে ভাবি, আমি হয়তো বা ব্যাক দেন আমি ওগুলো ভাবি না ওরকম করে আর কি। হ্যাঁ, ওকে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যাটা কি, যেটা কেউ সরাসরি বলতে চায় না? আমার তো মনে হচ্ছে কোনো সমস্যাই নেই। মানে আমি যখন সিনেমায় কাজ করতে আসছি, তখন হ্যাঁ, আমাকে যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, বাংলা সিনেমা করতে গেছে, সিনেমায় আসছে, এরকম ছিল না ব্যাপারটা। একটু সে কি ছিল, ইনফ্যাক্ট আমার যে কলিগরা, আমি যে মডেলিং থেকে যেহেতু অ্যাক্টিং করতে আসছি, সিনেমা করতে গেছে সে সেটা এটা একসময় মানে হ্যাঁ, বলতো সবাই। এক ধরনের হ্যাঁ ভাইব আমি পেতাম, মানে লাইক ওপেনলি না বললেও যে আবার বলতো না, আমি মানে আজ থাকে না যে শোনা যায় বা বোঝা যায়। বাট যখন আমি সিনেমায় কাজ করা শুরু করি, মানে আমি আমার প্রথম সিনেমাটা, আমি খুব ভালো একটা সিনেমার সাথে ইনভলভ ছিলাম আমার। আমি বললাম হ্যাঁ, এই দিও তো এতগুলো ভালো সিনেমা, আমি তো দেখছি সিনেমা ইন্ডাস্ট্রির কোনো মানে ভালো হচ্ছে, ডে বাই ডে অনেক বেটার সিনেমা দিচ্ছে, সবাই এত ভালো ভালো সিনেমা প্রোডাকশন করছে, তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঠিকঠাক আছে। হ্যাঁ, এটাকে ওরিয়েন্টেশন ওয়াইজ যদি আরো ঠিকঠাক করা যায়, গভর্নমেন্ট যদি আসলে মানে এটাতে আসলে সামনে আসে, সিনেমাটাকে আর একটু বড় করে দেখে, আমাদের যদি একটা ফিল্ম সিটি হয়, ওইসব জায়গাগুলোতে আসলে কাজ করার ব্যাপার আছে। হ্যাঁ, এছাড়া আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সিনেমা নিয়ে মানুষ কথা বলতেছে সব জায়গায় এখন, দেশের বাইরেও আমাদের দেশে, মানে ইউএস টপ চার্টও আমাদের দেশের সিনেমা থাকে, বাংলা সিনেমা। সো এটা তো আমাদের জন্য খুব দারুণ ব্যাপার, না অফকোর্স। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, যারা আপনাকে পছন্দ করে না বা সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে আপনি এক লাইনে কি বলবেন? আমাকে পছন্দ করে না বা সমালোচনা করে, হ্যাঁ ডেফিনেটলি আমি সমালোচনা পছন্দ করি, সেটা যদি খুবই পজিটিভ সমালোচনা হয়, যে সমালোচনা থেকে আসলে আমার নিজের কিছু শেখার ব্যাপার আছে, যে না আমি মনে হয় এটা ঠিক হয় নাই, নেক্সট টাইম আসলে এর চেয়ে বেটার কোনো কিছু করতে হবে, ওই ধরনের সমালোচনা আমার খুবই পছন্দ।
বাট হ্যাঁ এমনি অযাচিতভাবে যদি কেউ বলে ওকে এটা মানে এটা সেটা হ্যান ত্যান হবে যাবে এরকম কিছু বলে, সেটা আসলে আমি বললাম যে না, আমাকে হেট করার কিছু নেই। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওটা কন্টিনিউ করা উচিত আর কি। মানে আর যারা সমালোচনা করেন, ওরা আমাকে পজিটিভলি সমালোচনা করা উচিত, যে না ঠিকঠাক ওর ওটা আমি নিতে প্রস্তুত আর কি। আর যারা পছন্দ করে না, কিছু করার নেই। ওদের উচিত আরো ভালোবাসা ট্রাই করা। আরো ভালোবাসা, ওরা মনে হয় আমাকে অনেক বেশি ভালোবাসে, এর জন্য ওরা মানে ওই ফিলিংসটা আছে আর কি। যে ভালোবাসার মানে বলে যে কি বলে, ওটাকে একটা কথা আছে যে মানে তুমি তাকে একটু অপছন্দ করো মানে কোথাও না কোথাও ভালোবাসা লুকিয়ে হ্যাঁ আছে। এক্স্যাক্টলি। পরের প্রশ্ন হচ্ছে, রাজ হিসেবে বাঁচা বেশি কঠিন নাকি স্টার শরীফুল রাজ হিসেবে বাঁচা? আই থিঙ্ক এটা বলতে চাচ্ছে যে আপনি ব্যক্তি রাজ এবং যে স্টার শরীফুল রাজ, কোন সত্তাটা আপনি বেশি? দুটাই তো আসলে আমারই সাথেই মানে রিলেটেড, মানে লাইক বাট হ্যাঁ মানে ব্যক্তিগতভাবে থাকা রাজটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দেই। মানে লাইক ওর ক্রাইসিস, ওর প্রবলেম, মানে ওগুলোকে আমি টেক কেয়ার করে ট্রাই করি। বাট হ্যাঁ যখন আসলে কাজের ব্যাপার আসে, সেটা তো ডিফারেন্ট। মানে দিস ইজ মাই জব অ্যান্ড থ্রু মাই জব আমাকে মানুষ চিনছে, জানতেছে, সেটা ডিফারেন্ট। সেটা যে খারাপ লাগে না ব্যাপারটা, মানে ভালো লাগে ডেফিনেটলি। কারণ আমার কাজ দেখার পরে সবাই আমাকে যেভাবে অ্যাপ্রিশিয়েট করে, ফোন দেয়, কথা বলে, বা বলে যে ভালো না হলে আবার বলে যে না একটু বেটার করতে পারতা, ভালো হলেও বলে। সো হ্যাঁ কাজের ব্যাপারটা আলাদা, আর পার্সোনাল লাইফের ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। কখনো কি এরকম কাজ করেছে মনে যে ধুর স্টার না হলেই ভালো ছিল, কেউ চিনতো না সেটাই ভালো ছিল, এরকম কখনো মনে হয়েছে? না, এরকম এখনো মনে হয়নি। কারণ আমি এখনো মানে আমি র্যান্ডম রেগুলার লাইফে যেগুলো আসলে 10 বছর আগে করতে পারতাম, আমি এখনো একদম আরাম করে করতে পারি, তাতে আমার কোনো প্রবলেম হয় না। ওকে, পরের প্রশ্নটাই 10 বছর নিয়েছিল, যে 10 বছর পরে মানুষ যখন শরীফুল রাজকে মনে করবে, আপনি চান তারা আপনাকে কি কারণে মনে রাখুক? আমার সিনেমার কারণেই আমাকে মনে রাখা উচিত। সো আমার মনে হয় যে এছাড়া অন্য কোনো কারণ নেই, আর অন্য কোনো কাজ আমি পারি না। যেহেতু আমি সিনেমা করছি, যেহেতু আমি ভালো ভালো সিনেমা করে যেতে চাই, সুন্দর সুন্দর সিনেমা করে যেতে চাই, যাতে আসলে এরপরও মানুষ অনেকদিন আমার সিনেমা দেখে, কথা বলে। হ্যাঁ, তো এই ছিল কিছু কঠিন কঠিন প্রশ্ন, যেটার খুব সুন্দর করে সহজেই উত্তর দিয়ে দিয়েছেন শরীফুল রাজ। তো এখানেই এই কঠিন কঠিন প্রশ্নগুলো শেষ, তবে আরেকটি কঠিন আরো কাজে কঠিন আমরা আছে। যাবো। হ্যাঁ, এবং এই কঠিন কাজে আমিও যুক্ত আছি আপনাকে সাহস দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, এটা একটা গেম হচ্ছে, আমাদের ওখানে যেতে হবে। হ্যাঁ শিওর। এখন যে গেমটা হবে, সেই গেমটা নিয়ে আমি বেশ ভীত। আচ্ছা, আমি নিজেও, কারণ দুইটাই খুব ডিফিকাল্ট। বুঝে যাচ্ছে আমি না? দেখতে পাচ্ছি ডেয়ার এন্ড ট্রুথ এন্ড ডেয়ার। এটা আমরা ছোটবেলায় ক্লোজ খেলা। ডোরে, হ্যাঁ, আমরা ফ্রেন্ডসদের সাথে প্রায় খেলে থাকি, কারণ তাদের সঙ্গে আসলে আমরা আমাদের সত্য ভাগাভাগি করে নিতে পারি, এবং যে কোনো রকমের ডেয়ার হয়তো চেষ্টা করি পারফর্ম করার, তাই না? আজকে আমি জানি না দর্শকদের সামনে কতটা সম্ভব। আপনিও করবেন, সে সাথে আমিও করছি। ঠিক আছে, আপনি শুরু করেন। আমি স্টার্ট করব? আপনি অতিথি। ঠিক আছে, ফাইন, লেটস স্টার্ট। কি চান, ট্রুথ না ডেয়ার? ট্রুথ। ডেয়ার না, মনে হয় এটা অর্ধেক ট্রুথ অর্ধেক ডেয়ার। না, এটা ডেয়ারের মধ্যে বই যে না না না, অল্প একটু ট্রুথ দেখা যাচ্ছে না হলুদে, ডেয়ার। আচ্ছা, ওকে, ডেয়ার। আপনি বনলতা এক্সপ্রেসের গানটি গান। বনলতা এক্সপ্রেস কোন গানটা? আপনি কোন গান? যে কোনো গান, যেটা আপনার একটা গান আছে, চাইতেই পারো দুই লাইন গাইতে পারি। হ্যাঁ, ভালো। এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের চাঁদ অথবা রাত, কান্না ভেজে অথবা মিষ্টি হাসি, যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি। দারুণ। দেখেছেন আমি কত সহজ দিয়েছি? থ্যাংক ইউ। ওকে, আপনি এটা ছিল আসলে একটা এটা কি ট্রেড। আচ্ছা, ওকে, যে ফাইন। আমাকেও যাতে আপনি এরকম সহজ কিছু সেম জিনিসটা ট্রিট করি। ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, এখন আমার টার্ন। ইয়া, প্লিজ। ওকে, আল্লাহ, ট্রুথ অর ডেয়ার? আমি ট্রুথ চাই। এটা কি? নো, এটা থামছি না। ট্রুথ। নো নো। সো ডেয়ার না? ওকে, সো আপনি তো ডেয়ার নিতে পারবেন না, পারবো না। সো ট্রুথ। আমি এত কাইন্ড, ইউ আর সো কাইন্ড। ঠিক আছে, ওকে, না না, সো ট্রুথ ট্রুথ না? কখনো মানে সিনেমা করতে গিয়ে প্রেমে পড়ে গেছেন, এরকম কিছু হয়েছে? না,
না টাইম নিছে না আমি ভাবছি প্রেমে পড়িনি, মানে প্রেম ব্যাপারটা কিরকম, আমার প্রথম সিনেমা আয়নাবাজিতে আমি দেখেছি সিনেমা হলে। হ্যাঁ, তো সেখানে যেটা হয় অবভিয়াসলি আমার সহ অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন, বাট আমরা কি হয় একটা সিনেমা করতে 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 আমরা আসলে ক্যারেক্টারের ভেতরে খুব ঢুকে যাই। একদমই। তো আমার ক্যারেক্টারের নাম ছিল রিদি এবং চঞ্চল ভাইয়ের ক্যারেক্টারের নাম ছিল আয়না। তো একদিন আমি সেটে গিয়েছিলাম, সেদিন আমার শ্যুট ছিল না, কোনো একটা কাজে গিয়েছিলাম এবং আমি যখন দেখছিলাম সেটা ছিল জেলখানার দৃশ্য। ওকে। তো আমি না ওটা ইমাজিন করছিলাম না যে চঞ্চল চৌধুরী এই জেলখানায় বন্দি, আমি ইমাজিন করছি আয়না বন্দি। ওকে। এবং আমি না রিদি হয়ে ফিল করছিলাম এবং আমি হঠাৎ করে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ও তো দ্যাট ডে আই ফেল্ট যে আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং দ্যাট মানে পেইন অ্যান্ড লাভ ফর আয়না। তো ওইটাও একটা দারুণ ফিলিং ছিল যে ক্যারেক্টার আসলে ক্যারেক্টারকে ভালোবেসে ফেলেছি, লাইক রিদি আয়নাকে ভালোবেসে। চমৎকার চমৎকার একটা অ্যানসার দিয়েছেন। সো ইটস মাই টার্ন রাইট? ইয়েস ইয়েস। দেখবো না এবার, টেনশন নেই। ওকে 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 ওকে, এটা কিন্তু ডেয়ারে এসে আবার থামবে নাকি? এই ও ট্রুথ, দারুণ। ওকে, প্রশ্ন। এরকম কি কখনো হয়েছে যে আপনি সেটে গিয়েছেন এবং সেটে গিয়ে 2-3 দিন শ্যুট করার পর মনে হয়েছে ও মাই গড এটা আমি কার সাথে শ্যুট করছি, তাকে আপনার একেবারেই পছন্দ হচ্ছে না, আপনার মনে হচ্ছে কবে এই প্রজেক্টটা শেষ হবে, এটা আর হচ্ছে না? না, এরকম হয়নি, কারণ আমি যতবারই কাজ করতে গেছি মানে সবাইকে আমার ভালোই লাগছে, প্রত্যেকের সাথে ভালো একদম। মানে কখনো এরকম মনে হয়নি? হ্যাঁ, ওরকম মনে হয়নি আমার। দারুণ, ভেরি গুড, ইউ আর লাকি। না আই থিংক এরকম হয়ও না খুব বেশি একটা, কারণ সবাই আমাদের আশপাশে প্রেশার থাকলেও বা অন্য ইস্যু ক্রিয়েট হলো, দিন শেষে আসলে মাথার ব্যাকআপ পয়েন্টে থাকে আসলে কাজটা আমাকে শেষ করতে হবে। সো আসলে দিন শেষে হ্যাঁ হয়ে যায় আর কি। ওকে, খুব দারুণ উত্তর আপনার। এবার আমি ট্রাই করি, দেখি আমার কি আসে। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ অর ডেয়ার? ট্রুথ অর ডেয়ার? ট্রুথই আসুক। এটা কিন্তু এখানে এসে থেমে যাচ্ছে। ট্রুথ। ট্রুথ। ওকে, গ্রেট। আপনার ব্যাপারে এমন একটা জিনিস বলেন যেটা আসলে কেউই জানে না এখন পর্যন্ত, মানে এনিথিং, এটা যে কোনো কিছু হতে পারে, লাইক হচ্ছে মিডিয়া রিলেটেড, মিডিয়ার বাইরে, বা হচ্ছে এনিথিং। আমি তো বেশ ওপেন বুক, আমার সম্পর্কে সবকিছু। তারপর আছে না একটা বুক বন্ধ, এটা একটু খুলে দেন। না, এটা ভাবনার বিষয়, আমার সম্পর্কে জানেন না এমন ছোট কোনো জিনিস বা কোনো ইন্টারেস্টিং কোনো কিছু যে আসলে এটা এখনো কেউ ফাইন্ড আউট করতে পারেনি, সো আজকে এটা আপনি বলে দেবেন। আমি কিন্তু এখন না, বাট ছোটবেলায় আমি খুব ভালো গান গাইতে পারতাম এবং আমি খুব ভালো নাচতে পারতাম, নাচ ভালো জানতাম, বাট আমার এই সাইডটা কখনোই আসলে আমার সামনে আনা হয় নাই বা এক্সপ্লোর করা হয় নাই, সামহাও হয়ে ওঠে নাই। বাট এখন যে চাইলেও ঠিক পারবো তা না, কারণ এখন খুব ভালো গানও গাইতে পারি না। আমার সাথে একটু আগে গান গেলেন, চেষ্টা করেছি কিন্তু হয় না। এখন ভালো গানও গাইতে পারি না, নাচও হয়তো আর আগের মতো ব্যাপারটা কাজ করে না। বাট ইয়েস, ছোটবেলায় এটা আমি খুব আয়নার সামনে দাঁড়িয়ে খুব আমি that is your secret then. People will know that you can sing or like you can dance. I used to. Okay, thank you so much. Thank you. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দারুণ একটি গেম আমরা খেললাম, ট্রুথ এন্ড ডেয়ার। একদমই ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় আপনি খেলতেন? হ্যাঁ, মানে সবসময় না, মানে কাজিনরা একসাথে হলে ওকে ফ্রেন্ড ট্রুথ এন্ড ডেয়ার তখন এরকম হতো, খুব খেলা হয়। আমিও মানে 10 বছর আগে এরকম সময় লাস্ট খেলেছিলাম ফ্রেন্ডসদের সাথে, আর এভাবে খেলা হয়নি। আজকে খুব ভালো লাগলো, তবে যেহেতু ক্যামেরার সামনে মাঝে মাঝে মনে হচ্ছিল যে আরো অনেক কিছু প্রশ্ন করা যেত, যেটা আজকে একটু সংযম করলাম যে থাক। ঠিক আছে, এবার র্যাপিড ফায়ার। রাজ খুবই দারুণ কি বলবো পারফর্ম করছে প্রত্যেকটা খেলায়। এবার এই র্যাপিড ফায়ারের প্রশ্নগুলো আমি শিওর আপনি খুব দারুণ উত্তর দিবেন, খুবই সহজ। দিস অর দ্যাট এরকম প্রশ্ন। ওকে, দিস অর দ্যাট টাইপের। হ্যাঁ, সিনেমা না ওয়েব সিরিজ? সিনেমা। ওকে, ঢাকার ব্যস্ততা না গ্রামের শান্তি? দুটোই। হ্যাঁ, কারণ ঢাকার ব্যস্ততা যদি না থাকি তাহলে আর্ন করতে পারবো না, আর্ন না করতে বাড়িতে যেতে পারবো না, বাড়ি থেকে শান্তিতে থাকতে পারবো না, শুধু দুইটাই। লজিক। ওকে, প্রেমের সিনেমা না অ্যাকশন সিনেমা? এটাও দুইটাই, কারণ প্রেমের সিনেমা ভালো লাগে, অ্যাকশন সিনেমা ভালো লাগে। দুটোই ভালো লাগে? হ্যাঁ, দুটোই আমার ভালো লাগে। ও গ্রেট, আপনি অ্যাকশনও করেছেন, প্রেমের সিনেমাও করেছেন, বা দুটোই আপনার করার অভিজ্ঞতা আছে। ওকে, লাইভ শো না শুটিং সেট? শুটিং সেট অফ কোর্স। ওকে, পুরনো গান না নতুন গান?
এই যে দুইটাই আর কি, পুরো ডিপেন্ড করে মুড এন্ড Mood, লাইক হ্যাঁ। টাইম আসলে so, ওকে yeah. ওকে, মানে সবই আমাদের লাগবে, কোনোটা ছাড়বো না আমরা। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম, বই পড়া না সিনেমা দেখা? এটাও দুইটাই আর কি, সিনেমা দেখা, বই পড়া। কিছুই ছাড়বো না। ভ্রমণ না ঘুম? ওই যে দুইটার পরিপূরক বললাম, কারণ ঘুম থেকে উঠে ভ্রমণে যাওয়া যায়, আবার ভ্রমণ করতে গিয়ে ঘুমানো লাগে, সো আমার মনে হয় যে হ্যাঁ দুইটাই। দুটোই। ওকে, ফাস্ট ফুড নাকি ঘরের খাবার? ঘরের খাবার মাস্ট। অ্যাবসলিউটলি, আসলেই। বন্ধুদের সাথে আড্ডা নাকি একা সময়? এটাও ডিপেন্ড করে আসলে, যখন মনে হয় যে আমার আই নিড মাই ফ্রেন্ডস, সো আমি আইদার ওর কাছে চলে যাই, ওদের কাছে চলে যাই, নাহলে ওদেরকে বলে চলে আসুক, আমি লাইক হ্যাং আউট করি আমরা। হ্যাঁ, সো হ্যাঁ এটাও দুইটাই। দুটোই। হ্যাঁ। পরিকল্পনা করে কাজ না হঠাৎ করে কাজ? মানে আপনি কি প্ল্যান্ড নাকি স্পন্টেনিয়াস? হ্যাঁ একদমই পরিকল্পনা করে কাজ। ওকে, জনপ্রিয়তা না ব্যক্তি স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। টাকা না ভালোবাসা? ভালোবাসা। যাক, আমার মনে হচ্ছিল যে এবার দুটোই বলবে, এবার আপনি একটা বলেছেন ভালোবাসা। ওকে, গুড। কারণ টাকা না থাকলে ভালোবাসা থাকবে না, সো আবার দুটোই? রিয়েলি? সো হ্যাঁ ভালোবাসা ইম্পর্টেন্ট আছে। সো আমি যেহেতু আসলে আমি অনেক মানে হার্ট ওরিয়েন্টেড গাই, সো ইয়া আমি ওটাকে চুজ তো করি। আই উড সে টাকা না থাকলে ভালোবাসা থাকবে না। কারণ এই দুইটা হবে না তো, কারণ ভালোবাসা খুব 2-3 দিন ভালো যাবে, পরে মানে ইউ ডোন্ট হ্যাভ এনি মানি, লাইক হচ্ছে তার ভালোবাসা দরকার নেই। আমার ব্যাপারটা এরকম আছে। ব্যাপারটা কিন্তু একটা বিটার ট্রুথ, এটা কিন্তু সত্যি Exactly, কথা। yeah. হ্যাঁ, মানে ভালোবাসাকে যতই রোম্যান্টিক্যালি বা প্লেটনিকলি সেল করা হোক, প্র্যাকটিক্যালি কিন্তু এই কথাটা সত্য যে ওই যে বলে না যে ঘরে অভাব যদি থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে এবং এটাও আবার হয় যে টাকা থাকলে যে আবার আপনি ভালোবাসা পাবেন, ওটা Absolutely. এরকম না, ইটস হ্যাঁ, নট লাইক দ্যাট। সেটাও ঠিক। সো দুটোই। হ্যাঁ দুটোই। ওকে, শহর না প্রকৃতি? নেচার অফ কোর্স। নেচার। ওকে, ইনফ্যাক্ট আমার ঢাকা শহর ছাড়া আমার সাফোকেশন লাগে। আমি যখন কোথাও ট্রাভেল করতে যাই, তো আমি আবার খুব থাকে না ঢাকায়, হ্যাঁ ঢাকায় অনেক জ্যামে পড়ে থাকতে হয়, বৃষ্টি লাগে, বিরক্ত লাগে, আবার ঢাকা ছাড়া ভালো লাগে না, মানে ঢাকায় আসতেই হয়, মানে ঢাকায় কখন যাব আমি, মানে এটাও আছে। আমিও কিন্তু আই এম আ ভেরি সিটি পারসন। আমি Okay. কিন্তু খুব যে আছে না যেরকম চুপচাপ কোনো জায়গা, নিরিবিলি জায়গা, কিছুদিন ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় না আমার শহরের কোলাহলে যেতে হবে, আমার ঢাকা শহরে যেতে হবে, এটা আমারও ফিল হয়। রাত জাগা না ভোরে ওঠা? দুটোই হয়, রাতেও জায়গা হয়, ডিপেন্ড করে দিন সিনেমা দেখি রাত জাগছি বা বই পড়ছি ওই দিন রাত জায়গা হয়, বাট হ্যাঁ ভোরে উঠে সানরাইজ দেখা মানে ওটা একটা দারুণ ব্যাপার। ওকে, হিরো চরিত্র না ভিলেন চরিত্র? ভিলেনের মতো হিরো চরিত্র। এখন যেটা চলছে ব্যাপারটা কি তাই? না ইটস ওকে, এমনি বললাম লাইক মানে এটাও আমার সব চাই, ব্যাপারটা তাই, হিরো হতে হবে ভিলেনও হতে হবে। কারণ পৃথিবীতে এরকম অনেক বড় বড় সিনেমা আছে যেটার সিনেমার হিরো হচ্ছে ভিলেন, আর এরকম সিনেমা অনেক অসংখ্য হিট সিনেমা আছে এরকম। সো হ্যাঁ এই জন্যই বললাম যে না, এখন সিনেমা আসলে ওদিকেই যাচ্ছে যে প্রত্যেকেই আসলে গ্রে, মানে প্রত্যেকের মধ্যে একটা গ্রে শেড আসলে আছে, সবাই পারফেক্ট আর না, এটা তো ইদানিং কালে তো খুব ভালো প্র্যাকটিস হচ্ছে এটা, মানে হ্যাঁ। যেভাবে হচ্ছে, তাই বললাম হ্যাঁ সো যে ভিলেনের মতো হিরো। হ্যাঁ দারুণ। যেটা বুঝলাম যে শরীফুল রাজ আসলে কোনোটাই ছাড়বে না, হি সো গ্রিডি, আমার সবই চাই, ব্যাপারটা তাই। থ্যাংক ইউ শরীফুল রাজ, আমার ভীষণ ভালো লেগেছে আজকে আপনার সঙ্গে আমারও খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম টক অফ দ্য ক্যাপিটাল শরীফুল রাজের সাথে। পরবর্তী পর্বে কিন্তু আমরা হাজির হব এরকমই টক অফ দ্য ক্যাপিটাল কোনো এক তারকার সঙ্গে। সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমাদের এই আয়োজনের সঙ্গে থাকবেন, আমাদের অপেক্ষায় থাকবেন। আমাদের এই টক অফ দ্য ক্যাপিটাল দেখবার জন্য অবশ্যই ক্যাপিটাল এন্টারটেইনমেন্টসের সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে চোখ রাখতে হবে। আবারও ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন। TDC,